দেশ ও দেশের বাহিরের ঘটে যাওয়া প্রতিদিনকার সব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজ রুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরাখবরের আপডেট। দ্রুতগতির এক অদৃশ্য শক্তিতে তছনছ বিশ্ব, দিশেহারা মানবজাতি, ভয়াবহতা বিস্তারে দেশে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। নয়া রেকর্ড, আজ 641 জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত পৌঁছে গেছে 7,103 জনে। মোট মৃত্যু সংখ্যা 165 জন। দেশ জুড়ে 54% বেশি আক্রান্ত নিয়ে ভয়াবহ ঝুঁকিতে রাজধানী। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় 32 লাখ, অব্যাহত হারে 2,20,000 ছাড়ালো মৃত্যুর সংখ্যা। আরও খবরাখবর নিয়ে আলোচনা আজ ভার্চুয়াল কানেক্টিভিটিতে যুক্ত আছেন আমাদের সঙ্গে রেজওয়ানুল হক রাজা, বার্তা সম্পাদক, মাছরাঙা টেলিভিশন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, এবং সুইজারল্যান্ড থেকে যুক্ত হবেন বাকিউল্লাহ রিপন। প্রিয় দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে, এবং আমরা একটু আলোচনায় যাওয়ার আগে আজকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখে আসি। বাংলাদেশ প্রতিদিন আজকে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, লকডাউনের কবলে হাসপাতাল, আইসিইউ সহ একাধিক ইউনিট বন্ধ, বিভিন্ন হাসপাতালে আক্রান্ত 750 স্বাস্থ্যকর্মী। চরম দুর্দিনে 70 লাখ পরিবহন শ্রমিক, কল্যাণ তহবিলের টাকা কোথায়? সুখবর আসছে ব্যাংক সুদে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনাম। এরপর আসতে চাই দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে, দিন আনে দিন খায় মজুররা দিশেহারা, রাজধানীর 42 লাখ দিন মজুর রয়ে গেছে সরকারি সহায়তার বাইরে। সাহায্যের দিকে তাকিয়ে কর্মহীন গৃহকর্মী, ভাসমান মানুষ, প্রায় 5 লাখ গৃহকর্মীর কাজ নেই। সীমিত ব্যাংকিং কার্যক্রমে ভোগান্তিতে গ্রাহক। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। দ্য ডেইলি সান শিরোনাম করেছে, সুইডেন ওন্ট ক্যান্সেল এনি আরএমজি অর্ডার্স, করোনা হিটস রিয়েল স্টেট সেক্টর। ঢাকা দিল্লি টু ওয়ার্ক টুগেদার টু বুস্ট ফুড প্রোডাকশন। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমরা চলে যেতে চাই পুরো আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা। আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক আক্রান্ত হওয়ার পরপরই অনেকে আক্রান্ত হওয়ার সাথে সাথেই মারা যাচ্ছেন। আজকে যদি একটু বলি যে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না এই ভাইরাস। একটু উদাহরণ দিয়ে যদি বলি, আজকে একজন মানুষ, একজন যুবক ফার্মেসিতে গিয়ে হঠাৎ করে ছটফট করতে করতে ওষুধ আনতে গিয়ে তিনি মারা গেছেন। এসব ঘটনা আমরা ইতালিতেও আমরা ঘটতে দেখেছি। বাংলাদেশে এখনকার যে প্রেক্ষাপট এবং প্রধান সড়কে মানুষ কম বেশি বের হতে দেখছি বিভিন্ন অলিগলিতে, সামনের ভয়াবহতা, আশঙ্কা, সতর্কতা, এইসব জায়গায় কতটা প্রস্তুতি নিতে পেরেছি, কতটা সতর্ক করতে পেরেছি বলে মনে করেন আপনি? আমরা যদি আজকের আমাদের দেশের হিসাবটা যদি করি, তাহলে দেখতে পাবো যে আজকে রেকর্ড সংখ্যক, এই যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক কোভিড-19 আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা মাঝখানে একটু কমলেও আজকে কিন্তু আবার 8 জনের কথা বলা হয়েছে। তার মানে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু তেমন কোনো উন্নতি নেই, বরং আমরা আক্রান্তের সংখ্যাটা দিন দিন বাড়ছে। এই যখন অবস্থা, তখন কিন্তু আমরা যে লকডাউন তো আমাদের অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, বাট লকডাউনের মধ্যেই অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল। গণপরিবহন বন্ধ, 6টার পরে, সর্বশেষ যেটি বলা হয়েছিল 6টার পরে বিনা প্রয়োজনে কেউ বাইরে থাকতে পারবে না। এই আদেশগুলি কিন্তু বহাল আছে। তার মধ্যে কিন্তু আমরা সর্বত্র একটি ঢিলে ঢালা ভাব দেখতে পাচ্ছি। আপনি যদি এই সপ্তাহের শুরুতে রোববার থেকে আজ পর্যন্ত ঢাকার রাস্তার চিত্র দেখেন, অনেক গাড়ি ঘোড়া পাচ্ছি আমরা। তো এই যে সিচুয়েশন, সেটি কিন্তু পরিস্থিতির সঙ্গে মোটেও মিলছে না। আমাদের যেখানে আরো একটু বেশি কড়াকড়ি করার কথা। আমরা যদি আইডিসিআর এর আজকের ব্রিফিং সেখান থেকেও দেখি, সেখানে কিন্তু ব্রিফিং এর শেষে আবারও বলা হয়েছে আপনারা ঘরে থাকুন, বাইরে বের হবেন না, ঘরে না থাকলে কিন্তু এই পরিস্থিতি আমরা সামালতে পারবো না। তো এই সিচুয়েশনের সঙ্গে বাস্তবতার খুব বেশি মিল দেখা যাচ্ছে। আমার মনে হয় যে এটি অ্যালার্মিং। আবারও কর্তৃপক্ষ, প্রশাসনকে আমার আবেদন বা আমার আহ্বান বলুন, আমার বিষয়টি রিভিউ করা উচিত। কারণ সরকারের স্বাস্থ্য বিভাগ বলছে ঘরে থাকতে হবে আমাদের এখনো, কিন্তু আস্তে আস্তে আমরা অনেক কিছু খুলে দেওয়ার চিন্তা করছি। এটি হয়তো পরিস্থিতির অর্থনীতির জন্য খুব দরকার হতে পারে হয়তো,
কিন্তু অর্থনীতির আগে তো জীবন, হ্যাঁ, জীবনটা তো আমাদের আগে বাঁচানোর। জি, ধন্যবাদ জনাব রেজওয়ানুল হক রাজা, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব জাকারিয়া কাজল, আপনার কাছে শুনতে চাই যে রাজধানীতে আমরা প্রধান হটস্পট বলা হয় রাজধানীতে কয়েক হাজার এরই মধ্যে আক্রান্ত হয়ে গেছেন, যেখানে বলা হয়ে থাকে যে 54% সংক্রমণই রাজধানীতে হচ্ছে এবং ঢাকা বিভাগ সেই হিসাবে 75%-এরও বেশি সংক্রমিত হচ্ছে। সেই হিসেবে যে অর্থনীতির চালিকা শক্তি এই শহরে থাকেন গুরুত্বপূর্ণ মানুষরা, শহর বা শহরের মানুষকে রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া উচিত কিনা, কিংবা যেভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিউনিটির মানুষ আক্রান্ত হচ্ছেন, যেমন আজকে একজন পুলিশের সদস্য মারা গেলেন, গতকাল একজন সাংবাদিক মারা গেলেন, চিকিৎসক মারা গেলেন এর আগে, এইসব ক্ষেত্রে আসলে এই রাজধানীর প্রতি বিশেষ নজর আমরা আসলে সেভাবে দেখছি না। আপনার মতামত কি এই ক্ষেত্রে? আমি প্রথমেই আমাদের সহকর্মী দেখেন, আপনার এর আগে আপনাদের নিউজটা দিন, আপনার কি বিশ্ববিদ্যালয়ের একটা দৃশ্য দেখালে ঘটনা গিয়ে কিন্তু সামাজিক দূরত্ব মানছে না, বাস্তব। সেখানে আপনি কিভাবে আশা করেন যে সেখানে সামাজিক দূরত্ব মানবে, বাজারের পোশাক শ্রমিকের সামাজিক দূরত্ব মানবে? যেখানে সবচেয়ে বেশি মানার কথা সেখানেই এটা বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যাব। আপনার আমাদের কোনো বিশেষ দেশের গুরুত্ব কি, রাজধানী এখানে আমাদের আরো বেশি সাবধান হওয়া। তাদের যেমনটা বললেন যে স্বাস্থ্য একদিকে আমাকে ঘরে থাকতে বলছেন, ইফতারের জন্য যে দোকানগুলি খুললেন আপনি, এই দোকানগুলি ইফতারের জন্য সকাল বা দুপুরে খেতে যান না, সবাই ইফতারের আগেই যান, আধা ঘন্টা 20 মিনিট 25, তখন কি রকম রেকর্ডটা হবে আপনি বুঝে পারবেন? আমাদের দূরত্ব বহাল রাখতে আমি বুঝি না এই সময়ে ইফতারের দোকান খোলা কেন এত জরুরি হয়ে গেল। আর আগে আমাদের যারা জাতীয় একটা কমিটি জানেনি না, বা মানে বলছে ইফতারের দোকান যে খোলা হবে তা জানে। এই হলো অবস্থা। পোশাক কারখানা কিন্তু জীবিকার মধ্যে বাঁচানোর মধ্যে যে সম্মিলিত কৌশল আমরা এখনো ঠিক দেখাতে পারিনি। তো যেমন অর্থনীতি প্রয়োজন, মানুষ না থাকলে, জীবন না থাকলে অর্থনীতি কাদের জন্য? আমি গার্মেন্টস বিপক্ষে, কিন্তু খোলা যেভাবে করা এটা হাইলি আনএক্সপেক্টেড। আমি আজকে বিভিন্ন চ্যানেল পাঠুরিয়া দিয়ে লোক আসছে এবং তাদের পরিকল্পনা তারা এক ট্রাকে যেখানে 50 জন উঠে আসছে। আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যে কাজ আছে কাজ নাই? যে আমাদের খবরের কথা বলেন যে পুলিশ দেখি মারা গেছে। আমাদের টেস্টের যে অবস্থা, এটা তো খুবই অসম্ভব একটা ব্যাপার যে ধারণা করা। পারছে কিন্তু উপরের দিকে উঠছে। কালকে 49, আজকে 650, এবং আমি যে কালকে তো এটা তাই না? এখনো যদি না হয় আর দিন দেখাতে নিয়ে যাবার মতো আর কত মানুষ পড়লে বা আক্রান্ত হলে সচেতন হবে। আমার মানে আমি যেটা মনে করি যে আমার মনে হচ্ছে একটা যে সমন্বয়ের একটা অভাব, তাই না? এই সমন্বয় তারা এক একটা সিদ্ধান্ত এক এক ভাবে সিদ্ধান্ত যখন একইভাবে আসে ফাইট করতে পারবেন না, টোটাল ফাইট। আপনি আমাদের থাকতে বলে তাহলে তো হতো, তাই না? এই একটা সমন্বয় ভীষণ 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 জরুরি। জি, ধন্যবাদ জাকারিয়া কাজল, আপনি থাকুন আমাদের সঙ্গে। আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে বাধ্য না হয়ে প্রবাসীরা আপাতত যে দেশে আছেন সেখানেই থাকতে বলেছেন, না ফেরার কেউ যদি বাধ্য না হন তাদেরকে না ফেরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। খাদ্য ঘাটতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে এবং করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের টেলিফোন আলাপে এমন তথ্য উঠে এসেছে।
এবং আমরা একটু সারা বিশ্বের চিত্র একটু যদি বলি যে এখন পর্যন্ত বেশ কয়েক ঘন্টার গত 24 ঘন্টার মধ্যে আমেরিকাতে আমরা জানি যে সবচেয়ে বিপর্যস্ত একটি পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং সেখানে প্রায় 60,000-এর বেশি মানুষের মৃত্যুবরণ করেছে করোনা ভাইরাসে, আক্রান্ত 10 লাখেরও বেশি। আজকে গত কয়েক ঘন্টায় 1229 জন তাদের মৃত্যুবরণ করেছে যুক্তরাষ্ট্র, এবং স্পেনে 453 জন, ইতালিতে 323 জন। যুক্তরাজ্যে আজকে আমরা দেখছি যে প্রায় 4,500। এটি যদিও আমরা আমাদের তথ্যে যেমনটি এসেছে গত কয়েক ঘন্টার না, এর আগে যেসব মানুষদের মৃত্যুর ঘটনাগুলো উঠে আসেনি সেগুলো সহ একসাথে আজকে দিয়েছে। 4,419 জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য। জার্মানিতে 60 জন এবং রাশিয়াতে এখন আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে। এরই মধ্যে প্রথম দিকে রাশিয়াতে আক্রান্তের সংখ্যা একেবারে খুবই স্থিতিশীল ছিল, এখন 1 লাখে পৌঁছে গেছে রাশিয়াতে। এখন তাদের আজকে মৃত্যু 105 জন। বাংলাদেশেও কিন্তু ধারাবাহিকভাবে আজকে 100 জন একেবারে 1 লাফে বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা, যেখানে 400, 500 এভাবে আমাদের সংক্রমণের সংখ্যাটি ছিল। জনাব রেজাউল হক রাজা, আপনার কাছে আসতে চাই। জনাব জাকারিয়া কাজল যে বিষয়গুলো বললেন, যে সমন্বয় সংকটের যে বিষয়গুলো বলছেন, আমি একটু বলতে চাই যে আমাদের একটি তথ্য এসেছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেখানে 39তম BCS এর চিকিৎসকরা তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, সেখানে তাদের কারো 2 মাস, 3 মাস, 5 মাসের বেতনও বকেয়া রয়ে গেছে। এই ক্ষেত্রে প্রায় 600 চিকিৎসকের এমন একটি খবর আমাদের কাছে এসেছে, এবং পরিস্থিতি যে ধন্য দশার মধ্যে দিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা কতটা এগোবে এবং যেসব ঘাটতি বা সংকট রয়েছে তা কাটাতে পারছি না কেন, আপনার কি মনে হয়? পারছি না কারণ কাজল ভাই যেটি একটু আগে বলেছেন, কোথাও যেন একটা সমন্বয় তো বটেই। দেখুন, আপনি দেখেন, আমরা যদি প্রথম দিকে যদি এই বিষয়গুলি হয় তাহলে সেটা মানা যায়। যেমন আমরা দেখেছি কুয়েত মৈত্রী হসপিটালের নার্সরা খাবার পাচ্ছিলেন না, এরকম একটা ভিডিও তো আমরা দেখেছি। তো ঢাকাতে ডেডিকেটেড 2টা হসপিটাল প্রথম থেকে কাজ করছে, কুয়েত মৈত্রী এবং কুর্মিটোলা। এই দুটো হসপিটাল আমরা ম্যানেজ করতে পারছি না, আমাদের এত দৈন্য দশা নয়। আর এখন তো সবচাইতে বেশি ফোকাস হওয়ার কথা চিকিৎসা ব্যবস্থা, হসপিটাল, ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী। সরকারের সকল সম্পদের তো নিয়ে তাদের পেছনে প্রথমত আমাদের দাঁড়ানো উচিত। এরপরে ফ্রন্ট লাইনে আরো যারা আছে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের পেছনে, এবং সাংবাদিকরাও ফ্রন্ট লাইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও স্বীকৃতি কেন জানি দিতে চাইছেন না। যাই হোক, না দিলেও আমাদের একজন সহকর্মী কাজল ভাই মেনশন করেছেন, হুমায়ুন কবির খোকন তার জীবন দিয়েছেন, এবং সেই কারণে কিন্তু আমরা দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসিনি। আমরা কিন্তু না পেলেও বা এই দুদিন পক্ষে স্বীকৃতি না পেলেও কিন্তু আমরা আমাদের দায়িত্ব করছি। তো আমি যেটা বলছিলাম প্রথম কথা, যে জেলা লেভেলে ডাক্তারদের বেতন ভাতা কয়েক মাস বাকি, যদি বেতন বাকি থাকলে ডাক্তাররা কিভাবে উৎসাহিত হবেন? একদিকে তাদেরকে বীমার আওতায় আনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অনেক তাদের জন্য বেশ কিছু প্রণোদনা দিয়েছেন। তো একদিকে সেটা করা হচ্ছে, আর একদিকে আপনি বেতন প্রক্রিয়া, আমি আমার এই ছোট বুদ্ধিতে কিছুতেই বুঝতে পারি না যে এটা কি করে সম্ভব। আবারও বলি, যদি কোথাও কোনো সংকট থাকে, দয়া করে রাষ্ট্রের সমস্ত সম্পদ যেন এই ফ্রন্ট লাইনার যোদ্ধাদের পিছনে নিয়োজিত করা। জি, জনাব রেজাউল হক রাজা, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ধান কাটা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আসলে এই মহামারী বা দুর্যোগে গুটি কয়েক জনপ্রতিনিধিকে আমরা দেখেছি যে সাধারণ মানুষ বা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, বেশিরভাগই কিন্তু সেভাবে আমরা আসতে দেখিনি। এর মধ্যে যদি দেশ জুড়ে ধান কাটা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়, যে কারো কাঁচা ধান কেটে ফটো সেশন হচ্ছে, এটি আসলে এই আচরণগুলোকে আসলে কিভাবে দেখেন? এই দুর্যোগের সাথে এটি উপহাস কিনা, বা কি মনে করেন আপনি? যারা কাঁচা ধান কেটে ফটো সেশন করেছেন তাদের নিয়ে আলোচনা করতেও আমি লজ্জাবোধ করছি। দেখেন, শুধু ধান কাটার আগে কিন্তু
অভাবী দুঃখী মানুষেরকে ত্রাণ দেওয়া নিয়েও কিন্তু অনেক ধরনের পদক্ষেপ হয়েছে। এই ধরনের অনেক ভিডিও আমরা দেখেছি। তো এই সমস্ত দুর্যোগের সময় কিছু কিছু এই ধরনের মানুষের দেখা মেলে, যারা আসলে নিজেদের এই দুর্যোগকে ব্যবহার করে নিজেদের নাম প্রচার করে। আপনি যেটা ইঙ্গিত দিলেন, আমি অবশ্যই মনে করি আমাদের যে 300 না 350 সংসদ সদস্য আছে, যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করে, জনগণের প্রতিনিধি, এই দুর্যোগে তাদের রোল আমরা কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না। তো জনগণের বিপদে আপদে যারা তাদের পাশে না দাঁড়ান, তারা কিভাবে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করবে? এটি খুবই দুঃখজনক। আমরা বরং দেখছি কি প্রশাসনের এই জনপ্রতিনিধিদের ভূমিকার অভাবের কারণে কিন্তু সরকার প্রশাসনের উপরে নির্ভর করতে বাধ্য হচ্ছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে প্রত্যেকটা জেলার সকল কার্যক্রম সমন্বয় করার জন্য সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ এই কাজটা জনপ্রতিনিধিদের পালন করার কথা। জনপ্রতিনিধিদের ভূমিকা আসলে আমি খুবই হতাশ এই ব্যাপারে। কিছু লোক করছেন হয়তো, আর কিছু লোক, যেটি আপনি বলেন, কাঁচা ধান কেটে ফরমেশন করছেন। এই ক্ষেত্রে অবশ্য আমি ছাত্রলীগের অনেক অপবাদ, অনেক দুর্নাম আছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু ছাত্রলীগ কিছু ভালো কাজও করেছে। সত্যিকার অর্থে তারা ধান কেটে সহায়তা দিচ্ছে। জি জি, থাকুন আপনি। জনাব জাকারিয়া কাজল, যে বিষয়টি বলা হয়েছে যে অনেক জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন কিছু কিছু, এবং অনেকেই করছেন না, সেক্ষেত্রে আমরা আরো একটি বিষয় দেখেছি যে আরো একটি যে ত্রাণ আত্মসাতের ঘটনা, অনেক স্থানীয় জনপ্রতিনিধি জড়িয়ে পড়েছেন সেখানে। অনেকের বেশিরভাগই আমরা দেখেছি যে সেগুলো গণমাধ্যমে উঠে এসেছে, পরে তাদের শাস্তিও হয়েছে। এই দুর্যোগের মধ্যে, যেটি আসলে 100 বছরে এই ধরনের একটি দুর্যোগ আসে, সেক্ষেত্রে আসলে এটি কতটা অমানবিক, বা আপনি কি বলবেন আসলে এসব ক্ষেত্রে? এটা নিয়ে আসলে বলার কিছু নেই। শুনেন, আমাদের কিছু কিছু মানুষ আছে, যদি কাফনের কাপ রিলিফ দেওয়া হয় না, ওটা চুরি করে পাঠিয়ে, এরকম আমাদের মধ্যে আছে। কাজে কথা বলে লাভ, কিছু লোক থাকবে। এই জন্য কিন্তু দাবি উঠে যে সেনাবাহিনীকে দেওয়া। আস্থাটা কোথায় চলে গেছে? জনপ্রতিনিধিদের উপর আস্থা রাখতে পারছে না। কথা বলে দেখেন, একদম একজন মানুষ থেকে সবাই বলবে যে সেনাবাহিনী যদি ত্রাণটা দিত, তাহলে আপনার ত্রাণ পেতাম। এটা কিন্তু যারা জনপ্রতিনিধি, তাদের কিন্তু কতটুকু লজ্জা, তারা সেটা অনুধাবন করেন না আমি জানি। একটু পূর্ণ একটা পরিস্থিতিতে যে আপনি বলেন যে টাকা বেতন পাচ্ছি, এখন আপনি আমাকে আমার প্রাপ্য বেতন দেবেন না, প্রণোদনার ঘোষণা দেবেন, এই প্রণোদনার ঘোষণা শুনবো, বেতন পাব না, এটা কেমন জিনিস? ওই সমন্বয় আপনি দেখেন বিভিন্ন সেক্টরে এখন একটা প্রণোদনা তাই না? একটা জিনিস চিন্তা করেন, আপনি সেপ্টেম্বর পর্যন্ত সব কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখছে। বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষকের বেতন হয় কিন্তু ছাত্র বেতন। যারা পান পারে, এর বাইরেও বেশিরভাগ ছাত্র ছাত্রীদের বেতন সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু ওইসব স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক এটা নিয়ে কোথাও কোনো কথা হচ্ছে না। তারা একটা বিশাল জনগোষ্ঠী, তাই না? সরকারি যারা আছে তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা। তো আপনি যখন যে হাজার হাজার কোটি টাকার মালিক গার্মেন্টস ব্যবসায়ী বা ব্যবসায়ীদের ঋণ দেবে, আবার এই ঋণ নিয়ে অনেক কামড়াকামড়ি আমি, আর যারা এই যে মানুষ বা যারা হস্তশিল্প, না, মানে আমি বললাম না, ব্যাপারটা আমার তাদের যেটা বলে যে এত সময় পর এই জাতীয় সিদ্ধান্ত নিয়ে বিতর্কে গেল। এখন যেভাবে যাচ্ছে, আপনার তো চিন্তা করতে হবে, আমাদের দেশে চিন্তা করার মতো লোক নাই। এটা ঠিক, যারা আছে তারা যদি না পারেন তাদের সরিয়ে দেয়। আপনার করোনার কাউকে সরানো যাবে না, চেঞ্জ করা যাবে না, এটা তো নিয়ম হতে পারে। কিন্তু জনাব জাকারিয়া কাজল, আপনি বললেন যে প্রণোদনা দিয়েছে, আমি একটু মাঝখানে আপনার সাথে যুক্ত করতে চাই যে প্রণোদনার কথা বললেন, কিন্তু এখনো আমাদের অনেক শ্রমিকরা তাদের বেতনই পাননি, সেজন্য আন্দোলন করছেন, এইসব বিষয়গুলো দেখছি।
তো সেটাই বললাম যে এখন সম্ভব ম্যানেজ করতে পারছে না। তাদের সাথে যোগ্য লোক বসার, মানে এই সরার এগুলো ব্যাপার না, মানে তো বেশি আর কি। তাদের যেমন বললো যে এখন আমাদের সকল শ্রম, মেধা, অর্থ বিনিয়োগ করা উচিত যারা চিকিৎসা ক্ষেত্রে, যারা ফ্রন্ট, তারপর একদম নিম্নবিত্ত মানুষ পাচ্ছে। তারপর অনেকে আছেন জানেন নিম্ন মধ্য, না পারে রাস্তায় যেতে, না পারে লাইনে দাঁড়াতে, এদিকে তার খাবার, এই বিষয়গুলো কাগজে পত্রে অনেক কিছু দেখছি। বাস্তবে একটু আলাপ করে একটু খোলা রাখলে বোঝা যায় বাস্তবের সঙ্গে এই প্রচারণার অনেক। ধান কাটা নিয়ে ফরমেশনের কথা বললেন, আজকে দেখ আজকে কেন্দ্রীয় একজন রিয়াক্ট করলেন যে কাটা ধান কাটা বা রঙিন ঝলমলে শাড়ি দেখিয়ে কাটা, আমার মনে হয় ধান দেওয়া এবং ধান কাটা এসব ক্ষেত্রে গণমাধ্যম এখন ছবিটি প্রচার বন্ধ করে দেওয়া উচিত। কারণ একটা কথা বলে যে যারা ত্রাণ দেন তারা দাতা, যারা ছবি তোলে তারা বিজ্ঞাপন দাতা। আমার মনে হয় আমাদের গণমাধ্যমেও এই চাকরি উৎসাহিত করছে, কারণ তারা এই ছবিগুলি আমরা প্রচার করি, তারাই এই ফ্যাশনগুলি বিষয়গুলি করতে যায়। আমাদের খুব এখন খুব মাধ্যমের খুব এটা দেখা উচিত এই জাতীয় ছবি তারা কিনা। জি, ধন্যবাদ জনাব। নিরুৎসাহিত হবে এবং যারা সত্যিকারের দান করে তারা কিন্তু ছবি না করি। যে আমরা আপনার কথা শুনবো জনাব জাকারিয়া কাজল, আপনি থাকুন আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব রেজানুল হক রাজা আপনার কাছে আসতে চাই যে আমরা যে বিষয়টি শুনেছি গাজীপুরে, যেখানে সরকারের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে মসজিদে যেন কেউ সংক্রমণ রোধে 12 জনের বেশি না যান, সেখানে গাজীপুরের মেয়র বলছিলেন গতকাল যে সেখানে যেসব এলাকায় সংক্রমণ কম সেখানে মসজিদে নামাজ পড়তে পারবে। আবার আজকে তিনি সরে আসলেন তার ব্যাখ্যা যুক্তি থেকে। আমরা আজকে কিন্তু আরেকটি বিষয় দেখলাম যে তিনটি প্রাইভেট হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে, সেখানে 3,500 টাকা করে ফি নেওয়ার একটি যৌক্তিকতা দিয়ে। এটি আসলে কতটা যৌক্তিক, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে ফ্রিতে আসলে এই টেস্টটি করানো হয়, কি মনে করেন? সকাল এই ব্রিফিং এ আমি যেটা জানলাম যে আরো যারা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল যারা এই টেস্ট করতে আগ্রহী হবে তাদেরকে অনুমতি দেওয়া হবে যাচাই বাছাই করে। তবে ফির বিষয়টা যেটা আপনি বলছেন 3,500 টাকা যদি হয়ে থাকে একটু বেশি মনে হয়। তবে ফি কিন্তু একটা নির্ধারণ করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর যখন ডেঙ্গুর অনেক প্রকোপ ছিল, তখন ডেঙ্গুর পরীক্ষা করা নিয়েও কিন্তু প্রথম থেকে হাসপাতালগুলি এক এক হাসপাতাল এক এক ভাবে চার্জ করছিল হাই রেটে। তখন সরকার কিন্তু একটি ফি নির্ধারণ করে দিয়েছিল সবার জন্য, যেটি মানা বাধ্যতামূলক ছিল। এক্ষেত্রেও প্রাইভেট হসপিটাল গুলো তো তাদের কিছু খরচ হবে এই পরীক্ষা করতে গিয়ে, যেমন আপনার যে টেস্ট কিটটা সেটিরও একটি মূল্য আছে, এবং যে মেশিনে টেস্ট হবে সেটিও এক্সপেন্সিভ। কিছু খরচ তো তাদের হবে, সেটি তারা নিতে পারেন হয়তো, কিন্তু এটি সাবসিডাইজড হওয়া উচিত বলে আমার মনে হয়। এবং সরকার বিষয়টি সেই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে আপনার পুনর্নির্ধারণ করা উচিত বলে আমার মনে হয়। আর আমি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের যে কথাটা বললেন, আমি আসলে অবাক হয়ে গেছিলাম যখন মেয়র সাহেবের এই বক্তব্যটা প্রথম দেখলাম যে যেহেতু গার্মেন্টস দেওয়া হয়েছে অতএব মসজিদ আর বন্ধ থাকার দরকার নাই। মানে একজন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কি করে এটা করতে পারেন? আমি যেটা বুঝি, আমরা অনেকেই জানি যে গাজীপুর মেয়রের সঙ্গে সেখানকার জেল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের একটি দ্বন্দ্ব কিন্তু আগে থেকে চলে আসছে। মেয়র সাহেবের অভিযোগ ছিল যে প্রশাসন তাকে ইগনোর করছে, আর তার সঙ্গে কনসাল্ট করছে না, প্রশাসনের বক্তব্য ছিল ভিন্ন। এই দ্বন্দ্বের সূত্রে আমরা মনে হয়েছে যে মেয়র সাহেব এই ঘোষণা দিয়েছিলেন মসজিদ খুলে দেওয়ার। কিন্তু মনে রাখা উচিত যে সরকার সারা দেশের যে নিয়ম প্রবর্তন রেখেছে সেটি কোন নির্দিষ্ট একটি জায়গায় এই নিয়মের পরিবর্তন পারে না, এবং সেটি দেরিতে হলেও তার বোধোদয় হয়েছে এবং তিনি তার জায়গা থেকে সরে এসেছেন। এখানে এই যে কোঅর্ডিনেশনের ল্যাকিংস অফ কোঅর্ডিনেশন যেটি আমরা করছিলাম, এই গাজীপুরের ঘটনাটি তার আরেকটি সর্বশেষ এক্সাম্পল।
জি, অসংখ্য ধন্যবাদ জনাব রেজানুল হক রাজা, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জনাব জাকারিয়া কাজল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা বিরতির পর আবারও আলোচনা করবো। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম, এবং আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব রেজানুল হক রাজা, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন, এবং আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন সুইজারল্যান্ড থেকে বাকিউল্লাহ রিপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রেজানুল হক রাজা, আপনার কাছে আসতে চাই যে 5ই মের পর ট্রেন এবং পরিবহন চালুর একটি প্রস্তুতি নিচ্ছে এবং গার্মেন্টসগুলো এর মধ্যে খুলে দিয়েছে, মানুষ রাস্তায় বেরিয়ে আসছে। পিক টাইমে আসার আগে আমাদের যদি ধরা হয়, বিশেষজ্ঞরা বলছেন যে মে মাসকে সবচেয়ে ঝুঁকির মাস এবং পিক টাইমের একটি মাস বলা হয়, তাহলে এই ক্ষেত্রে কোনো ধরনের হিতে বিপরীত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। মে মাস যেহেতু খুবই ক্রুশিয়াল একটা মাস, সেই মাসে যদি আমরা গার্মেন্টস করে দিলাম, এই মাসে যদি আমরা সীমিত আকারে রেলওয়ের কথা যেটা বলা হচ্ছে সেটা অবশ্য মালামাল পরিবহন করা হবে, নট ফর প্যাসেঞ্জার ট্রেন না এটা। তবে একটা যখন কিছু শুরু হয় তার পরপরই আবার দেখা যাবে যে প্যাসেঞ্জার ট্রেনের অনুমতি দেওয়া হয়েছে। আমরা এর আগে একটা ইঙ্গিত পেয়েছি গত সপ্তাহে যে পর্যায়ক্রমে গণপরিবহন ও পর্যায়ক্রমে খুলে দেওয়া হতে পারে। এগেইন আমি এর আগের বারও বলেছিলাম, যেখানে স্বাস্থ্য বিভাগ বলছে যে না, আমাদের এখনো ঘরে থাকার সময় শেষ হয়, এবং এই আমরা যদি বাইরে বের হই তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনি দেখেন বিশ্বব্যাপী মাঝখানে প্রকোপটা একটু কমেছিল, আবার বাড়তে শুরু করেছে। আপনি যদি ইউকে বলেন, ইউএসএ বলেন, ইউরোপ বলেন, আপনি আমাদের কাছাকাছি সিঙ্গাপুর বলেন, বাংলাদেশেও আমি একটু আপনার সঙ্গে একটু যুক্ত করি। স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রক্ষেপণে বিশেষজ্ঞরা গবেষণা করে বলেছেন যে মে মাসে 1 লক্ষ মানুষ সংক্রমিত হওয়ার একটি আশঙ্কা তারা করেছেন, এবং 800 থেকে 1000 মানুষ মারা যাওয়ার একটি আশঙ্কা করেছেন। তাহলে কি বলবেন আসলে এই ক্ষেত্রে? এই যখন সরকারের প্রক্ষেপণে যখন এটা বলা হচ্ছে, তখন আমরা কেন এই সবকিছু ঢিলা দিতে শুরু করলাম, সেটি আমার বোধগম্য হচ্ছে না। আপনি দেখেন গার্মেন্টসে বলা হয়েছে যে তারা যেন রীতিমতো ঠিকঠাক মতো সিকিউরিটি বা সুরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কর্মীদেরকে দিয়ে কাজ করায়, তাই তো? আপনি ধরেন গার্মেন্টস এর এন্ট্রি এক্সিট বা কাজের যে ফ্লোর গুলি আছে, সেখানে হয়তো আপনি ধরে নেন যে সেখানে সুরক্ষা মেনটেন করা হইলো, আপনার ফিজিক্যাল ডিসটেন্স মেনটেন করা হলো, সব ঠিক আছে। কিন্তু এই যে কর্মীরা যখন বাসায় ফিরে যাচ্ছে, সেখানে তাদেরকে মনিটর করবে, তারা সেখানে কি অবস্থায় থাকছে। আমরা সবাই জানি যে গার্মেন্টস ওয়ার্কাররা কিভাবে জীবনযাপন করে। তাদের জীবনযাপন অনেকটা বস্তির মতোই, খুব কম জায়গার মধ্যে অনেকে থাকে। তো বাড়িতে যদি আপনি সেই সুরক্ষাটা নিশ্চিত করতে না পারেন, এই কারখানায় করেন, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আমি মনে করি যে আমাদেরকে ঢিল দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, কিন্তু যেহেতু আমরা সেই দিকে যাতে দেখছি, এটি পরিস্থিতি খারাপ করে তুলতে পারে বলে আমার আশঙ্কা হয়। এখানে আমি একটু বিষয় বলি যে জনসমাগম বাড়ায় রাজধানীতে যেমন ঝুঁকি বাড়ছে, এক্ষেত্রে আমরা একটি বিষয় জানি যে আমাদের প্রশাসনিক যেসব কাঠামোগুলো তৈরি হয়েছে রাজধানীতে, সেভাবে আসলে আমরা দেখছি যে স্বাস্থ্য কাঠামোটি তৈরি হয় না। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, বিভিন্ন গ্রাম পর্যায়ে যেভাবে বিভিন্ন ইউনিয়ন কিংবা ওয়ার্ডে, ইউনিয়ন ভিত্তিক আমি বলি যে সেখানে স্বাস্থ্য কাঠামো একটি তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন ধরনের ক্লিনিক আছে, এনজিও পর্যায়েও আছে। সেক্ষেত্রে ঢাকা শহরে আপনি দেখেন যে পরিমাণ জনসংখ্যা, সিটি কর্পোরেশন আছে 2টি, বিভিন্ন সিটি কর্পোরেশনের কথাও এক্ষেত্রে আমি বলতে পারি যে এইসব ওয়ার্ডগুলোতে কিন্তু সেভাবে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য কাঠামো তৈরি হয়নি। এটি কিন্তু একটি বড় ঝুঁকির বিষয়, কারণ হচ্ছে আমরা করোনা মোকাবেলা করতে হলে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে মানুষকে যেতে হবে। এই ক্ষেত্রে আসলে যে সংশ্লিষ্ট যে ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ভলান্টিয়ার নিয়োগ দিচ্ছে না, কিংবা বাড়ি বাড়ি গিয়ে যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, সেটিও কিন্তু দেখছি না। এক্ষেত্রে ঝুঁকিটি আরো কত বাড়তে পারে বলে মনে করেন? আপনাকে তো বললাম, রাজধানীর সবচাইতে প্রথম 2টো ডেডিকেটেড হসপিটাল
কোভিড আক্রান্ত রোগীদের ট্রিটমেন্টের জন্য কুয়েত মৈত্রী এবং কুর্মিটল হসপিটাল, সেই দুটো হসপিটালের ব্যবস্থাপনা তো আজ পর্যন্ত আমরা ঠিকঠাক করতে পারি নাই। এরকম অভিযোগ অনেক পাওয়া গেছে যে সেখানে ডাক্তার, নার্স এবং পরিচ্ছন্নতা কর্মীদের যথেষ্ট অভাবের কারণে, যথেষ্ট সংখ্যক স্বাস্থ্যকর্মী না থাকার কারণে সেখানকার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সেখানকার রোগীরা অনেক সময় খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, এরকম ঘটনা কিন্তু, এরকম অভিযোগ কিন্তু আমরা প্রায় শুনছি। আর এই যদি অবস্থা হয় দুটো ডেডিকেটেড হসপিটালের ক্ষেত্রে, সেখানে ওয়ার্ডের প্রসঙ্গ যেটা আপনি তুললেন সেটা অনেক পরের ব্যাপার। আমি আবারও বলবো, সরকারের, আমাদের রাষ্ট্রের যে সম্পত্তি, যে সম্পদ, যে সামর্থ্য আছে সেটার ম্যাক্সিমামটাই এই স্বাস্থ্য খাতের, এই চিকিৎসা, এই করোনার বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করা উচিত। না হলে হয়তো আমাদের আরো অনেক বড় উন্নতি হতে পারে। জি, আমরা একটু ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন সুইজারল্যান্ড থেকে বাকিউল্লাহ রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই যে সুইজারল্যান্ডে আমরা যতটুকু শুনেছি যে লকডাউন তুলে দিয়েছে, সেখানে খুলতে শুরু করেছে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান। ইউরোপের দেশগুলোতে, অনেক দেশে আমরা শুনছি যে ইউরোপে খুব বিপর্যয়কর একটি পরিস্থিতি, এর মধ্যে এখন অনেক দিন হয়ে গেছে, এখন সেসব দেশে লকডাউন খুলে দেওয়া হচ্ছে। এটি আসলে কোন প্রেক্ষাপটে আসলে তাদের এই অবস্থানটি পরিবর্তন করলেন, এবং সেখানকার বাস্তবতা যদি আপনি একটু বলতেন। ফখরুল, ধন্যবাদ আপনাকে। আজকে এই বিকেল বেলা কিন্তু অনেকটা জড়ো হওয়ার মতোই একটি ঘোষণা আসলো সুইজারল্যান্ড প্রশাসনের কাছ থেকে। সেটি হচ্ছে যে আগামী মে মাসের 11 তারিখে খুলে দেওয়া হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, এখানকার মিউজিয়াম, চিড়িয়াখানা, আপনার এবং সুইমিং পুল সহ অন্যান্য যে আপনার ছোটখাটো যে আপনার যে ইভেন্টস গুলো আছে সেগুলো আসলে খুলে দেওয়া হচ্ছে। আপনি জানেন সেটি হচ্ছে যে সুইজারল্যান্ডে, বিশেষ করে এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের 80% কিন্তু কাজ করে থাকে রেস্টুরেন্টে। সেক্ষেত্রে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের আগামী 11 তারিখে তাদের কিন্তু সেখানে কাজে যেতে হবে। এবং পাশাপাশি আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কিন্তু সুইজারল্যান্ডের আপনার স্বাস্থ্য বিভাগের এক ধরনের বিশেষজ্ঞরা কিন্তু বলছেন সেটি হচ্ছে যে করোনা আবার নতুন করে, অর্থাৎ দ্বিতীয় ধাপে কিন্তু জুলাই এবং আগস্ট মাসে আরো একবার আসার সম্ভাবনা খুব বেশি করে রয়েছে। সেক্ষেত্রে আপনার তারপরও কিন্তু সুইজারল্যান্ডের যে পাশের দেশ অস্ট্রিয়া এবং জার্মানি, এরা কিন্তু সেই লকডাউনের 3টি ধাপে তারা কিন্তু সেই লকডাউনকে শিথিল করে নিয়ে আসছে। গত সপ্তাহে কিন্তু অস্ট্রিয়া এবং জার্মানি তাদের ছোটখাটো যে দোকানপাটগুলো এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু খুলে দিয়েছিল। সুইজারল্যান্ড কিন্তু প্রথম 27 তারিখে, অর্থাৎ এই গত সোমবার, 3 দিন আগে মাত্র প্রথম ধাপে তারা এখানকার আপনার সেই কনস্ট্রাকশন মার্কেট, এখানকার আপনার কৃষি মার্কেট এবং এখানকার যে সেলুন গুলো, মূলত এখানকার আপনার প্রাইভেট প্র্যাকটিস গুলো, এখানকার ক্লিনিক গুলো এবং স্টুডিও গুলো মূলত তারা খুলে দিয়েছিল। এবং সেই 3 দিনের মাথায় কিন্তু তারা আজকে আবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা খুলতে যাচ্ছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান, এখানকার আপনার ছোটখাটো সব কলকারখানা এবং আপনি এখানকার প্রয়োজনীয় যে, অর্থাৎ সে স্বাভাবিক জীবন ব্যবস্থা স্বাভাবিক আসতে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে। আপনি যে প্রশ্নটি রেখেছেন সেটি হচ্ছে যে আসলে কোন পরিস্থিতিতে সুইজারল্যান্ড আসলে খুলছে। আপনাকে যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে গত 4 দিনে কিন্তু আপনি লক্ষ্য করেছেন সুইজারল্যান্ডে কিন্তু 103 জন এবং আজকে আপনার 143 জন এখানে আক্রান্ত এবং মৃতের সংখ্যা 4 জন। এবং অস্ট্রিয়াতে যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু 45 জন আক্রান্ত এবং সেখানে মৃতের সংখ্যা 11 জন। তা যদি আপনি জার্মানির কথা ধরি সেখানে কিন্তু 567 জন আক্রান্ত গত 24 ঘন্টা এবং 7 জন সেখানে মারা গেছেন। তারপরে কিন্তু তারা ফিরে আসছেন। ফখরুল, আপনাকে একটি তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে যে 2015 সালে সুইজারল্যান্ডেই আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে সেখানে কিন্তু আপনার 5,500 মানুষ এখান থেকে 1 বছরে মারা গিয়েছিল। সেক্ষেত্রে এখন সুইজারল্যান্ডে এই পর্যন্ত আপনার 1700 আপনার মানুষ সাধারণত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। যে বিষয়টি আসলে এদের কাছে যেটি বলছেন যে সেটি আসলে তেমন কিছু নয়।
এবং সেক্ষেত্রে একটি জিনিস সেখানে স্পষ্ট যেটি হচ্ছে সেটা হলো যে এখানে যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সেটা কিন্তু অবশ্যই আপনার এখানে প্রয়োগ হবে। এবং সেক্ষেত্রে রেস্টুরেন্ট গুলোতে জনাব প্রতি টেবিলে যেন 4 জনের বেশি। আমি আপনার কাছে ইতালির পরিস্থিতি একটু জানতে চাই, সংক্ষেপে যদি একটু বলেন আপনি। জি, এখানকার যে রেস্টুরেন্ট গুলো আছে সেখানে কিন্তু প্রতি টেবিলে মাত্র 4 জন আপনি সেখানে বসতে আপনি কি পারবেন। শুনতে পেয়েছেন? আমি ইতালির পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে একদম ছোট্ট করে। জি, আমি বুঝিনি, আবার বলেন। আপনার কাছে আমি যেটি জানতে চাইছি, ইতালির এখন কি অবস্থা, ইতালিতে কি খুলতে শুরু করেছে কিনা, ইতালির পরিস্থিতি যদি একটু জানান সংক্ষেপে। ইতালিতে আজকে কিন্তু 2086 জন সেখানে আক্রান্ত হয়েছে এবং সেখানে মৃত্যুর সংখ্যা প্রায় 324 জন। এবং সেক্ষেত্রে ইতালিও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আপনি জানেন ইতালির সাথে সুইজারল্যান্ডের সাথে যে বর্ডার আছে সেই বর্ডারের কিন্তু অন্তত 7টি বর্ডার সেখানে খুলে দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়মতান্ত্রিক ভাবে খোলা হয়েছে যে যারা সাধারণত এখানে এসে কাজ করছে এবং আছেন তাদের জন্যই। এবং ইতালি আগামী মে মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু ইতালি এবং ইতালির যে ক্যান্টন সুইজারল্যান্ডের টেসিন তারা কিন্তু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে রেখেছে। সেক্ষেত্রে এ পর্যন্ত আসলে সেখানে আসলে বলা যাচ্ছে না তারা আসলে কোন পরিস্থিতি যাচ্ছে। জি, জনাব বাকিউল্লাহ, জি আপনি থাকুন জনাব বাকিউল্লাহ রিপন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু জনাব রেজানুল হক রাজা, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের প্রবাসীরা কিন্তু প্রচুর সংখ্যক আক্রান্ত হচ্ছেন, যেটি বাংলাদেশের যে পরিসংখ্যান 7,000-এর বেশি এখন পর্যন্ত, তার চেয়েও বেশি। এবং সিঙ্গাপুরেই সবচেয়ে বেশি উদ্বেগজনক হারে প্রবাসীরা আক্রান্ত হয়েছেন, 6,500-এর বেশি, যেটি গতকাল পর্যন্ত পরিসংখ্যান। এবং এখন পর্যন্ত 350-এর বেশি প্রবাসী মারা গেছেন। কিন্তু আমরা আসলে সেভাবে যে দূতাবাসগুলো আসলে কি দায়িত্ব পালন করছেন বা কি করা উচিত, এক্ষেত্রে আপনার মতামত একটু জানতে চাইবো। শুনেছি যে সেখানকার সরকার বাংলাদেশিদেরকে বিদেশি নাগরিক হিসেবে ট্রিট করছে না। তারা তাদের নাগরিকদেরকে যেভাবে চিকিৎসা দিচ্ছে ফরেনারদের ক্ষেত্রেও সেটা নিচ্ছে। সেক্ষেত্রে আমি দূতাবাসে বা হাই কমিশনের কোনো দুর্বলতা বা দায়িত্বহীনতা আছে এরকম আমার তো মনে হয় না। বরং এটি একটি প্রশ্ন যে এত বেশি সংখ্যক বাংলাদেশি কেন আক্রান্ত হচ্ছেন এবং বেশি আক্রান্ত হলে ডেথ রেটটাও হাই হয়, এটা সত্য কথা। এটুকু আমরা বুঝতে পারি। দেখেন, এটির সাথে আপনি যদি নিউ ইয়র্কের পরিস্থিতি তুলনা করেন, নিউ ইয়র্কে কিন্তু আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আক্রান্ত স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, এবং সেখানে যারা আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু বিরাট সংখ্যক বাংলাদেশি রয়েছে। এটির মূল কারণ হচ্ছে, আমি যেটুকু খোঁজ খবর নিয়ে বা পেশাগত কারণেই নানান জনের সাথে কথা বলে যেটা বুঝলাম, আমাদের যে জীবন আচরণ, আমরা যেভাবে বসবাস করি, যেভাবে থাকি, এই যে সিঙ্গাপুরের আমাদের বেশিরভাগই তো আমাদের শ্রমিকরা ওখানে কর্মীরা থাকেন, তারা আসলে একসঙ্গে অনেকে থাকে, অনেকটা গাদাগাদি করে থাকেন। ইভেন নিউ ইয়র্কের মতো জায়গাতেও বাংলাদেশিরা অনেকে একটা ছোট বা দুটো রুমের মধ্যে অনেকে থাকেন। এবং যুক্তরাজ্যে থেকে যে খবরটা পেয়েছি লন্ডন থেকে, সেখানেও প্রচুর সংখ্যা বাংলাদেশে আক্রান্ত হওয়ার একটাই কারণ, মানুষের জীবনযাপনের যে স্টাইল। তো এই সমস্ত কারণে আমরা বেশি আক্রান্ত হচ্ছি। এবং আমি বিশেষ করে সিঙ্গাপুরের কথা আপনি জানতে চাইলেন, সিঙ্গাপুরে একটি একটা আশ্বস্ত হওয়ার খবর যে না, সরকার তাদেরকে যথাযথভাবেই গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করছে। এই ব্যাপারে অন্তত কোনো অবহেলা হচ্ছে বলে আমি জি, আপনার কাছে আমরা আসছি। আমরা একটু জনাব বাকিউল্লাহ রিপন, আপনার কাছে জানতে চাই যে বিষয়টি হচ্ছে, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাধ্য না হলে কোনো প্রবাসী যেন বাংলাদেশে না আসেন, এমন একটি বিষয় বলেছেন, এবং তিনি অনুরোধ করেছেন সেখানে যেন নিরাপদে থাকেন। আসলে আমাদের দূতাবাসগুলো, যেটি জনাব রেজানুল হক রাজা যিনি বলছিলেন যে দূতাবাসগুলো কি দায়িত্ব পালন করছে কিনা, আপনার কি মনে হয় আমাদের দূতাবাসগুলো, ইউরোপের যে বিভিন্ন দূতাবাস রয়েছে, তারা কতটা দায়িত্ব পালন করছেন, কি মনে হয় আপনার? ফখরুল, আমি যদি বলি সেটি হচ্ছে সুইজারল্যান্ডের দূতাবাস যদি আমি বলি, তারা কিন্তু এখানে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রবাসী বাংলাদেশদের সাথে। আমি যদি অস্ট্রিয়ার কথা বলি, সেখানেও বলবো যে অস্ট্রিয়ান দূতাবাস প্রবাসী বাংলাদেশের সাথে যে নিয়মিত যোগাযোগ রাখছেন। জার্মানিও সেই অনেকটা একই অবস্থা। এবং এই 3টি দেশে প্রবাসী বাংলাদেশিদের আসলে তেমন কোনো আপনার সমস্যা নেই। আমি যদি সুইজারল্যান্ডের কথা বলি, এখানে জুরিকে আমি যেখানে আছি সেখানে অন্তত 2 ডজনেরও বেশি প্রবাসী বাংলাদেশিরা এখানে আক্রান্ত হয়েছিলেন
এবং তারা সকলেই কিন্তু সুস্থ আছেন। এবং পার্শ্ববর্তী ক্যান্টন বাক্সেল এবং জেনেভাতে দুজন আপনার হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের কিন্তু এক সপ্তাহ আগে সেখানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা এখন বেশ ভালো আছে। এক কথায় যদি আমি বলি, প্রবাসী বাংলাদেশিরা সুইজারল্যান্ডে, জার্মানি এবং অস্ট্রিয়াতে ভালো আছেন। জি, এবং এখানে তাদের কোনো ওইরকম করে, তবে ইতালি এবং জি ধন্যবাদ জনাব বাকিউল্লাহ রিপন, আপনি থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। খুলনা ল্যাবে চিকিৎসক সহ 3 জন করোনায় শনাক্ত, গাইবান্ধা সদর হাসপাতাল লকডাউন এবং সরোয়ার্দী হাসপাতালে 40 চিকিৎসক করোনা আক্রান্ত। জনাব রেজানুল হক রাজা, আপনার কাছে একটু শেষ কথাটি আমরা জানতে চাই, আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে, যে এখন পর্যন্ত করোনা মোকাবেলায় আমরা যথেষ্ট সময় পেয়েছি, সেক্ষেত্রে কতটা প্রস্তুত হতে পেরেছি, কতটা সতর্ক অবস্থানে আপনি দেখছেন মানুষের মধ্যে, কি বলবেন শেষ কথা? মনে করছি না যে সন্তুষ্ট হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি। আপনি দেখেন, এই যে আপনি একটু আগে যে রেফারেন্সটা যে পরিসংখ্যান দিলেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে, তার মানে যথাযথ প্রোটেকশন আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা না নিয়েই ট্রিটমেন্ট করছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পেশেন্টরা অনেক সময় নিজেরা নিজেদের রোগ গোপন করতে, লক্ষণ গোপন করে অনেক সময় ডাক্তারদের কাছে যাচ্ছি, এবং এই কারণেও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। দুটো বিষয় এখানে আছে, এবং আমরা এই কয় মাসেও এটির কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা আসলে তৈরি করতে পারিনি। আমি এটি একটা এক্সাম্পল, এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা যে সমস্ত ব্যবস্থা নিচ্ছি সেটিও আসলে করোনার বিরুদ্ধে যুদ্ধে যাবার জন্য আরো যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত সেটার বিপরীত সিদ্ধান্ত হচ্ছে বলে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমার মনে হয় যে ভয়টা কাটানোর জন্য যে পরিস্থিতি তৈরি হওয়া উচিত এতদিনে, যে আতঙ্কটা দূর হওয়ার জন্য যা যা করণীয় ছিল তার সবটা অনেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে আছি। এই বিষয়টিকে আমি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করবো। জি, অনেক ধন্যবাদ জনাব রেজানুল হক রাজা এবং জাকারিয়া কাজল, মোস্তফা ফিরোজ আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং সুইজারল্যান্ড থেকে যুক্ত হয়েছিলেন বাকিউল্লাহ রিপন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসছে মে মাস বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকির মাস। এখনো হেলাফেলা করে অপ্রয়োজনে কেউ বের হচ্ছেন ঘরের বাইরে। আপনার এই অসতর্কতায় ঝুঁকিতে পড়বে আপনার পরিবার, সমাজ ও রাষ্ট্র। তাই নিজের সুরক্ষায় ঘরে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।